যদি কিছু মন্তব্য থাকে আমি পড়তাম, কিন্তু আমার মনে হয় না কিছু দেখানো যাচ্ছে, হয়তো কিছু অসুবিধা হচ্ছে। কারণ সানাই থেমে গেছে। সানাই থেমে যাওয়া মানে কৃতি তুমি গল্প পাঠ করো। কৃতির কণ্ঠে গল্প গল্প নিয়ে কিছুক্ষণ অনুষ্ঠান শুনছেন আপনারা। আজ অনুষ্ঠানের ৭৬তম পর্ব। ৭৬তম পর্বে তৃতীয় এবং শেষ গল্প। গল্পকার কল্পদেব চক্রবর্তীর গল্প মোনালিসার রাখি বন্ধন। মুখ ফুটে প্রিয় কখনো বলতে পারেনি, হে মোনালিসা, আমি তোমাকে ভালোবাসি। সত্যি প্রেম বুঝি এমনই হয়। অন্তরে অনুরণিত প্রেমের আবেগ যাকে তাকে নিয়ে সেও জানে না তার ভালোবাসার মানুষটি তাকেও ভালোবাসে। রাত দিন শয়নে স্বপনে নিশি জাগরণে মোনালিসা তুমি, শুধুই তুমি। দিন আর রাত সব শুধুই তুমি। সময় কারো জন্য অপেক্ষা করে না। মোনালিসার বিয়ে হয়ে গেল প্রিয়র মানুষ প্রেমিকা। মোনালিসার জলজলে লাল শিথির সিঁদুর আর প্রিয়র রক্তাক্ত হৃদয়। হয়তো মোনালিসার হৃদয়টা রক্তাক্ত এমনটাই। বিয়ের পর প্রথম দেখা। আপ্লুত আবেগ মথিত প্রিয় প্রথম কথা বলল, ভালো আছো তো? হ্যাঁ, ভালো আছো তো? নত মস্তকে নীরবে মাথা নাড়ল মোনালিসা। তারপর ধীরে ধীরে চোখ তুলে চাইল। ফুল যেমন প্রস্ফুটিত হওয়ার আগে একটি একটি করে পাপড়ি মেলে, তেমনি করে পরিপূর্ণ দৃষ্টিতে চেয়ে রইল মোনালিসা প্রিয়র চোখের দিকে। কত প্রশ্ন আর না বলা কথা বাংময় হয়ে আছে দুটি চোখের তারায়। প্রিয় বলল, দুঃখ যা ছিল সুখের ভিড়ে তা হারিয়ে গিয়েছে তো? মোনালিসার গোলাপি ঠোঁট দুটো গোলাপ ফুল হয়ে কথা বলে উঠল, প্রিয়দা, মেয়েরা একজনকেই ভালোবাসে, তাকেই পুজোর অর্ঘ্য নিবেদন করে। আমার পুজো আমার দেবতা গ্রহণ করেন। মাথা নিচু করে রইল প্রিয়। তার ভালোবাসা আজ এত কাছে, কিন্তু কত দূরে। জলজলে শিথির সিঁদুরটা আগুন হয়ে জ্বলছে। সেই আগুনে পুড়তে থাকলো মন। না বলা অনুভূত কত কথা বুকের ভেতর আছড়ে পড়তে থাকলো সমুদ্রের ঢেউ হয়ে। তার বাগানের ফুল এখন অন্য কারো ফুলের টবে শোভিত। মোনালিসার কণ্ঠস্বরে প্রিয়র ঘোর কাটল, আসি প্রিয়দা, ভালো থেকো। তারপর আবার আরেকদিন, অনেকদিন পরে দেখা। দিনটা ছিল রাখি পূর্ণিমা। প্রিয়র বন্ধু মহলের সান্ধ্য আড্ডায় ক্লাব ঘরে অপ্রত্যাশিত তিনবার
এসেছিল মোনালিসা প্রিয়র খোঁজে। বন্ধু সুশোভন বলেছিল প্রিয়কে, মোনালিসা তোকে অনেকবার খুঁজে গেছে, অনেকবার। বলে গেল একবার প্রিয়দাকে যেতে বলো আবার বাড়িতে, খুব প্রয়োজন আজই। প্রিয় দ্বিধাগ্রস্ত, সে কি, তা কি করে হয়? ওটা তো ওর শ্বশুর বাড়ি, কেউ যদি অন্যরকম কিছু ভাবে সেটা তো ওরও ক্ষতির কারণ হতে পারে। যাব না করেও যেতে হলো প্রিয়কে। একেই বলে ভালোবাসা, এটাই অপ্রকাশিত প্রেমের দুর্বার আকর্ষণ। আজকে মোনালিসা আরো সুন্দর করে সেজেছে, জল জলে শিথির সিঁদুরটা যেন আরো উজ্জ্বল লাল। লাল পাড় বাসন্তী রঙের শাড়ি পরনে, আলুলাই তো কেশরাশি যেন মেঘ হয়ে যত্ন করে ঢেকে রেখেছে চাঁদ পানা মুখটাকে। শাখা পলা আর কঙ্কনের রিনি ছিনি শব্দের মূর্ছনায় অলৌকিক আবেশে আবিষ্ট প্রিয়। মোনালিসা প্রিয়র দুটো হাত মুঠো করে ধরে তার বুকে ছোঁয়াল, তারপর আলতো করে একটা চুমু খেল সেই হাতে। প্রিয়র সারা শরীর রোমাঞ্চিত শিহরিত। তারপরেই এলো সেই মাহেন্দ্রক্ষণ। লাল বক্ষ আবরণীর গোলাপি দেহ পল্লবের মোহনার অন্তরাল থেকে সযত্নে তুলে আনলো একটি অনিন্দ সুন্দর টুকটুকে লাল রাখি। প্রিয়র হাতে রাখি বেঁধে দিল মোনালিসা। তারপর প্রিয়র চোখে চোখ রেখে ধীরে ধীরে বলল, প্রিয়দা, ভালোবাসলে তাকে জীবনে পেতে হবে এমনটাই নাই বা ঘটলো। তুমি আমার দাদা হয়ে আজীবন আমার সাথে থেকো। মোনালিসার চোখের জল তখন বাঁধ ভেঙেছে, প্রিয়র চোখেও অশ্রুধারা। প্রেম এভাবেই বহুরূপে চিরন্তন সত্য, আর বন্ধনে তার মুক্তি, বন্ধনে তার মুক্তি। আমি জানি গল্পদেব দাদা আজ রয়েছেন আমাদের সাথে, এবং আমি ক্ষমা প্রার্থী যে এই গল্পগুলি আমি আগে পড়েছি, আবার পড়ে শোনালাম সবকে। দীপমাল্য, তুমি আমাকে জানিও এই গল্পগুলি আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া হয়েছিল কিনা, অবশ্যই জানাবে ভাই। আমি নয়, চলে যাব সরাসরি আমার দর্শকদের কাছে, তারা কি বলছেন দেখে নেব। সন্ধ্যাতে লিখেছে তাপসী গল্পের ফলে দারুণ বার্তা দিলে, একদম ভীষণ সুন্দর একটা বার্তা। চোখের সামনে দেখতে পেলাম মানুষ কেন নিজের বিবেক বিসর্জন দেয় জানি না। অসাধারণ গল্প, গল্পকার তাপসীকে একরাশ ভালোবাসা। প্রীতি বারবার শুনলেও পুরনো হবে না, যেমন একটা ভালো সিনেমা বারবার দেখা যায়। ও মা সত্যি তুমি আমাকে নিশ্চিন্ত করলে। আমি একটা ভেতরে ভেতরে একটা অপরাধ বোধে ভুগছিলাম যে আমি পাঠ করা গল্পগুলোই আবার পাঠ করছি। প্রদীপ দাদা লিখেছেন, শুভ সন্ধ্যায় ভালোবাসার বাড়ির সকলের কুশল কামনা করি। হ্যাঁ দাদা, প্রণাম দাদা, খুব ভালো থাকুন আপনি। অপূর্ব, কি সুন্দর পাঠ লিখেছে সোনালি, ধন্যবাদ, তোমার অনেকটা ভালোবাসা। সুতপালি রয়েছে আমার সাথে, লিখেছে অপূর্ব,
তুমি খুব ভালো থাকো দিন, সুস্থ থাকো, অনেকটা ভালোবাসা। নীল আকাশ দাদা। দেরি হয়ে গেল। ও দাদা, অনেকগুলো সুন্দর সুন্দর গল্প যে, যদিও এই গল্পগুলো আমি আগেও পাঠ করেছি। সোমনাথ দাস রয়েছেন আমাদের সাথে, লিখেছেন সুন্দর পাঠ, দারুণ গল্প। সত্যি সত্যি গল্পগুলো এত সুন্দর যে বারবার পাঠ করলেও কিন্তু ভীষণ আনন্দের হয়ে যায় সেটা। দীপমাল্য লিখেছে, আমার গল্পটা মিস করলেন। একদম, দীপমাল্যর গল্পটা ভীষণ সুন্দর। নীলাকাশ দাদা লিখেছেন, হ্যাঁ ভাই। সোমনাথ দাস লিখেছেন, সুন্দর লাগছে, অসাধারণ পাঠ, অসংখ্য ধন্যবাদ, একরাশ সান্ধ্যকালীন শুভেচ্ছা। নীল আকাশ দাদা লিখেছেন, দীপমাল্য চন্দ্র, শুনে নেব রেকর্ডিং পরে। একদম, এই ভিডিওটা থেকে যাবে। যারা যারা পরে এসেছেন, যারা প্রথম দিকের গল্পগুলো শুনতে পাননি, তারা অবশ্যই এই ভিডিওটা আবার দেখবেন। এবং হ্যাঁ, এই ভিডিওটি যত পারেন অনেক 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 শেয়ার করুন। আমি খুব খুশি হব যাতে সকলে গল্পগুলো শুনতে পায়। তিতার লিখেছে, খুব সুন্দর গল্প। এই তিতার শেয়ার কর বাবু। আচ্ছা, দীপমাল্য লিখেছে নীল আকাশ দাদাকে, একদম। নমিতা লিখেছে, কি ভালো লাগলো, সত্যি নমিতা, কি সুন্দর সুন্দর গল্প বলো দেখি। লেখা রয় লিখেছেন, আচ্ছা ডলি লিখেছে, খুব ভালো লাগলো, অনেকটা ভালোবাসা তোমার ডলি, অনেকটা ভালোবাসা। লেখা রয় লিখেছেন, অসাধারণ সুন্দর, অনেকটা আদর, ভালোবাসা। আরো লিখেছে, লেখা আর পাঠ অসাধারণ। আবার আবার পড়লেন বলে শুনতে পেলাম। হ্যাঁ, আমি একটু ভয়েই ছিলাম যে সকলের কেমন লাগছে। অনিমা বিশ্বাস লিখেছেন, দারুণ দারুণ। ও মা দি, ধন্যবাদ তোমাকে, অনেকটা ভালোবাসা। প্রদীপ দাদা লিখেছে, মানে দাদা ভাই লিখেছে, আগের এপিসোডে গল্পগুলো শুনেছি, আবার শুনে যেন নতুন করে পেলাম অনুভূতির মরতে। ও মা। দীপমাল্য লিখেছে, যাক, এটা ভেবে সার্থক যে সাহিত্য বন্ধুদের কাছে গল্প পাঠ নতুনই লেগেছে। একদম তাই, এটা আমারও খুব আনন্দ হচ্ছে, সত্যি কথা। শ্রুতির কণ্ঠে গল্প নিয়ে কিছুক্ষণ অনুষ্ঠান শুনছেন আপনারা। আজ অনুষ্ঠানের ৭৬তম পর্ব ছিল। তিনটে গল্প আমি পাঠ করেছি। অবশ্যই সকলে ভিডিওটা অনেক অনেক শেয়ার করবেন, এবং যারা যারা পরে এসেছেন তারা ভিডিওটা অবশ্যই দেখবেন, এই আশা রইল। আর পাঞ্চজন্যের জন্য অবশ্যই প্রত্যেকে লেখা দিন। আমাদের শেষ তারিখ 15ই আগস্ট। আমি সকলকে বলেছিলাম যে একবার করে আমাদের, জানি না তোমরা দিচ্ছ কিনা, কারণ আমি তো অন্য মন্তব্যগুলো দেখতে পাচ্ছি না। আমি বলেছিলাম যে আমাদের কলমে মিতালি 4@gmail.com, মানে আমাদের মেইল আইডিটা অবশ্যই তোমরা লেখো। শ্রুতি লিখেছে, এটাও একটা অভিজ্ঞতা, শ্রুতি, শোনা গল্প তবু কোথাও মনে হয়নি, তোমার